এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা আমার এই ইউটিউব চ্যানেলের নতুন সদস্য রয়েছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে, তাহলেই বুঝতে পারবে আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 রাষ্ট্রবিজ্ঞান বিষয়, রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আমি আলোচনা করব। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, উচ্চশিক্ষা সংসদ অনুমোদিত সিলেবাস অনুযায়ী যারা পড়াশোনা করছো, বর্তমানে দ্বাদশ শ্রেণীর পাঠরত ছাত্রছাত্রী ক্লাস 12-এ যারা পড়াশোনা করছো, তোমরা সবাই 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। যাদের এই দ্বাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রী রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়েছো, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের আর কোনো চিন্তার ব্যাপার নেই যে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হবে, কেমন প্রশ্ন হবে, কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, কোন প্রশ্নগুলো আসতে পারে, কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কমন, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। আমার ভিডিও দেখতে গেলে আমি প্রথমেই বলেছি যে আমার ভিডিও দেখতে গেলে তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে। আমি যা যা বলবো সে কথাগুলো তোমরা খাতায় লিখে নাও, লিখে নিয়ে আমার সাজেশন মাফিক তোমরা পড়াশোনা করো। আমি এতটুকুন বলতে পারি যে আমার সাজেশন মাফিক যদি পড়াশোনা করো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা প্রতিটা সাবজেক্টেই রিটেন পরীক্ষা তো 80-তে হয়, রিটেন পরীক্ষা 80-তে হয়। হ্যাঁ, এই 80-তে পরীক্ষা দিয়ে আমার মনে হয় কেউই তোমরা 60 নম্বরের নিচে পাবে না, 60 নিচে পাবে না, সবাই 60+ পাবে, 60+, 60 অ্যাবাভ, 70, 75 এইরকম নম্বর তোমরা তুলতে পাবে রিটেন পরীক্ষায়। আর রিটেন পরীক্ষা হচ্ছে 80, আর রিটেন পরীক্ষা 80 আর হচ্ছে তোমার প্রজেক্ট হলো 20, এই 80 আর 20 হচ্ছে 100। কিন্তু সব থেকে তোমাদের গুরুত্ব দিতে হবে MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। এই সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো, এই ধরনের প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষা খাতায় লিখতে হবে। 24টি MCQ থাকবে, আর SAQ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 16টি। তাহলে কি বোঝা গেল যে MCQ প্রশ্ন হচ্ছে 24টি আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ SAQ প্রশ্ন হচ্ছে 16টি। 24 আর 16, 24টি MCQ, 16টি SAQ। এই MCQ আর SAQ 24 আর 16 যোগফল হচ্ছে 40 নম্বর তোমাদের হচ্ছে শর্ট কোশ্চেন, আর 40 নম্বর হচ্ছে ব্রড কোশ্চেন। এই 40 আর 40 হচ্ছে 80। ঠিক আছে, 8 নম্বরে লিখতে হবে 5টি। রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, লেখা থাকবে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 5 × 40। তাহলে MCQ 24, SAQ 16, 24 আর 16 40, তাহলে শর্ট কোশ্চেনের 40 নম্বর আর 40 নম্বর ব্রড কোশ্চেন। ব্রড কোশ্চেনটা কি, যে 8 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে লিখতে হবে, 8-এর প্রশ্ন লিখতে হবে 5টি, লেখা থাকবে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন থাকবে 8টি। এই 8টা প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 × 40, প্রতিটি প্রশ্নের মান 8। এইরকম 8-এর প্রশ্ন যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 × 40। ঠিক আছে, এগুলো পড়বে। এখন আমি কোন প্রশ্নগুলো বলবো যে তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পলিটিক্যাল সায়েন্স HS এক্সাম 2025, HS মানে যারা 12 ক্লাসে পরীক্ষা দেবে, HS হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2025, পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। আজকের সাজেশন দেব আমি, প্রশ্নের মান 8, প্রশ্নের মান 8, যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো 8 নম্বরের কমন, কোন কোন প্রশ্ন 8 নম্বরে কমন পড়বে, আসতে পারে, কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। প্রশ্নের মান 8-এর সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসো আর খাতায় লিখে রাখো 8 নম্বরের প্রশ্নগুলো। এই প্রশ্নের নোটগুলোই তোমরা পড়বে, পড়ে পরীক্ষা দিতে যাবে। পরীক্ষার হলে গিয়ে দেখবে কোশ্চেনে 8টা কোশ্চেনই কমন পড়েছে, 8টার মধ্যে তোমরা যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখবে। এখনও অনেকটা বাকি আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার। আমি অনেক আগেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্নের মান 8 সাজেশন আজকে দিচ্ছি। এটা জুন মাসের আজকে 13 তারিখ। ঠিক আছে, 2024-এর জুন মাসের 13 তারিখ আজকে আমি তোমাদের সাজেশন দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালের।
2025 সালের পরীক্ষার সাজেশন 2024 সালের জুন মাসে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 2025 আসতে অনেক সময় আছে, তোমরা পড়ার অনেক সময় পাবে। এই প্রশ্নগুলোই পড়ো, কতটা ইম্পর্টেন্ট পরীক্ষার পরে তোমরা বুঝতে পারবে যে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল, কতটা গুরুত্বপূর্ণ ছিল। শুনে নাও, খাতা লিখে রাখো। তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকবে 8 নম্বরের, একটা প্রশ্ন থাকবে তার নিচে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন থাকবে। এইরকম রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে 8-এর দুটো প্রশ্ন থাকবে, প্রথম 1 নম্বর অথবা দিয়ে আরেক নম্বর, এরকম দুটো প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন তো তোমাদের লিখতে হবে, দুটোর থেকে যে কোনো একটা লিখতে হবে, অথবা যেহেতু থাকবে নিচে। তা কোন প্রশ্নগুলো 2025 সালে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার গুরুত্বপূর্ণ, পলিটিক্যাল সায়েন্স পরীক্ষার গুরুত্বপূর্ণ, সেগুলো আমি এখন বলবো। ঠিক আছে, তোমরা খাতা কলমে লিখে রাখো। নাম্বার 1, 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা, পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা। এই পলিটিক্যাল সায়েন্স, পল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সাজেশন দিচ্ছি। প্রশ্নের মান 8, 2025 সালের পরীক্ষার জন্য। প্রশ্নের মান 8, 8-এর প্রশ্ন যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। নাম্বার 5 8 40। আজকে 40 নম্বর উপর সাজেশন। আমি মনে করি আজকে যা প্রশ্নগুলো বলবো এখান থেকে 40 নম্বর তোমাদের কমন পড়বে। ঠিক আছে, খাতায় লিখে নিয়ে এগুলো পড়ে নেবে, এগুলোই পরীক্ষায় আসবে, টেস্ট এবং অ্যানুয়াল এক্সামে এগুলোই কমন পাবে। ঠিক আছে, খাতা রেডি। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন পড়বে, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটা পড়বে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো বা সংক্ষেপে আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন, ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং 1 নম্বরে এই প্রশ্নটাই আসার সম্ভাবনা রয়েছে। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, ক্ষমতার সংজ্ঞা দাও, বা ক্ষমতা বলতে কি বোঝায়, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। মানে ক্ষমতা বলতে কি বোঝায়, ক্ষমতার সংজ্ঞা দাও, বা ক্ষমতা বলতে কি বোঝো, হ্যাঁ, বা ক্ষমতা কাকে বলে, একই বিষয়। আর তার সঙ্গে ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। তাহলে ক্ষমতা বলতে কি বোঝো বা ক্ষমতার সংজ্ঞা দাও, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটার নিচে অথবা দিয়ে যে প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে, আসতে পারে, সেই প্রশ্নটি হচ্ছে জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো বা বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। তাহলে প্রশ্নটা কি বললাম, জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এই দুটো প্রশ্ন কিন্তু প্রথমেই থাকার সম্ভাবনা রয়েছে। প্রথমে থাকবে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। পরের প্রশ্নটাই জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা ওর সঙ্গে আসতে পারে জাতীয় স্বার্থের প্রকৃতি, জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো। প্রশ্নটা এইভাবে আসতে পারে, জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? জাতীয় স্বার্থের প্রকৃতি আলোচনা করো। জাতীয় স্বার্থের প্রকৃতি আলোচনা করো, অথবা জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এই দুটো প্রশ্ন থেকে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম নাম্বারটা থাকবে ক্ষমতা, আর তার নিচে অথবা দিয়ে জাতীয় স্বার্থ। আর জাতীয় স্বার্থ যদি না থাকে তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। জাতীয় স্বার্থ না থাকলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, আমি বলে দিই 3 নাম্বার যে প্রশ্নটা বলবো, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি আলোচনা করো। বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি আলোচনা করো। বা প্রশ্নটা এইভাবে আসতে পারে, বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের সুফল ও কুফলগুলি আলোচনা করো। বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের সুফল ও কুফলগুলি আলোচনা করো। তাহলে আমি প্রথম অধ্যায় থেকে 3টা প্রশ্ন বললাম, এই 3টা প্রশ্ন থেকে পরীক্ষায় দুটো থাকবে, যে কোনো একটা লিখতে হবে। প্রশ্ন নাম্বার 1, ক্ষমতা বলতে কি বোঝায়? ক্ষমতা মানে ক্ষমতার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। অথবা জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো, অথবা জাতীয় স্বার্থের প্রকৃতি উল্লেখ করো। তাহলে হলো মানে একটা নিচে আরেকটা। যদি জাতীয় স্বার্থ না থাকে তাহলে জাতীয় স্বার্থের পরিবর্তে আসতে পারে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতিগুলি আলোচনা করো। বা আসতে পারে বিশ্বায়ন বলতে কি বোঝায়, বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা করো।
এই প্রথম অধ্যায় থেকে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা প্রথম অধ্যায় থেকে রাষ্ট্রবিজ্ঞানের টেক্সট বইয়ের পাঠ্যসূচি থেকে প্রথম অধ্যায় থেকে এই 3টা প্রশ্নই পড়বে। 3টা থেকে 2টো প্রশ্ন থাকবে, একটা উপরে 1 নাম্বার দিয়ে থাকবে, তার নিচে অথবা দিয়ে একটা থাকবে, এই দুটোর মধ্যে একটা লিখতে হবে এবং গ্যারান্টি ক্ষমতা জাতীয় স্বার্থ বিশ্বায়ন, ক্ষমতা জাতীয় স্বার্থ বিশ্বায়ন 3টার মধ্যে 2টো থাকবে, একটা লিখতে হবে। ঠিক আছে, এরপরে তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ এই অধ্যায়গুলো থেকে কোনো রকম 8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে না। এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন থাকবে এমসিকিউ এবং এসএকিউ। তা আজকের এই ভিডিওতে এমসিকিউ এসএকিউ নিয়ে আমি আলোচনা করব না। আজকের ভিডিওতে শুধুমাত্র আমি আলোচনা করছি প্রশ্নের মান 8, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা, প্রশ্নের মান 8 নম্বরে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। আজকে এমন কিছু প্রশ্ন বলবো, এই প্রশ্নগুলো থেকেই তোমাদের টোটাল 8টা প্রশ্নই কমন পড়বে, তার থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমরা লিখবে। আমি যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো থেকে তোমাদের 8টি প্রশ্ন কমন পড়বে, তার থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখবে, একদম গ্যারান্টি এই প্রশ্নগুলো থেকে আসবে। আমি একটু আগে প্রথম অধ্যায় থেকে যে 3টা প্রশ্ন বললাম তার থেকে 2টো পরীক্ষা থাকবে, একটা লিখবে। কেন একটা লিখবে? একটা নাম্বার দিয়ে থাকবে আর অথবা দিয়ে একটা থাকবে, তার মানে উপরেরটা বা নিচেরটা যে কোনো একটা লিখতে হবে। ক্লিয়ার? এরপরে একটু আগে বলছিলাম যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই 3টে অধ্যায় থেকে কোনো রকম 8এর প্রশ্ন হবে না পরীক্ষায়। এই 3টে অধ্যায় থেকে প্রশ্ন হবে এমসিকিউ এসিকিউ। আমি পরের ভিডিওতে এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করব। যেহেতু এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3টে অধ্যায় থেকে 8এর প্রশ্ন হবে না, তাহলে আমাদের 8এর প্রশ্ন পড়তে হবে পঞ্চম অধ্যায়, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, প্রথম, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এগুলোর থেকে সব আমাদের পড়তে হবে। প্রশ্নের মান 8। আবার এই অধ্যায়গুলো থেকে এমসিকিউ এসিকিউ থাকবে। আবার রাষ্ট্রবিজ্ঞানের যে লাস্ট অধ্যায় সেই অধ্যায় থেকে আবার শুধু এমসিকিউ আর এসিকিউ। রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট অধ্যায় থেকে কোনো 8এর প্রশ্ন হবে না। ঠিক আছে, তাহলে এখন আমি 8 নম্বর প্রশ্ন বলবো, পঞ্চম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান পাঠ্যসূচি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে বলছি যে প্রশ্নগুলো তোমরা পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে নেই, তোমরা এগুলো পড়ে নেবে। পঞ্চম অধ্যায় গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। এটা এই কোশ্চেনটা তোমাদের আসবে না, এই প্রশ্নটা 2024-এ চলে আসছে, এটা আসবে না। তাহলে এর পরিবর্তে তোমরা কি পড়বে আমি বলে দিচ্ছি, শুনে নাও। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নটা বলবো সেই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি। উদারনীতিবাদ বলতে কি বোঝায়? এটা লিখে নাও সবাই খাতায়। উদারনীতিবাদ বলতে কি বোঝায়? উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। উদারনীতিবাদ বলতে কি বোঝায়? উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা প্রশ্নটা আসতে পারে উদারনীতিবাদের সংজ্ঞা দাও, বা উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাই 2025 সালের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পড়বে। অর্থাৎ উদারনীতিবাদ বলতে কি বোঝায়? উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন বলি, তোমরা একটু হালকাভাবে দেখে নেবে, একটু দেখে নিও। প্রশ্নটা হচ্ছে, বলে দিচ্ছি, মার্ক্সবাদের মূল নীতি বা মূল সূত্রগুলি সংক্ষেপে আলোচনা করো। মার্ক্সবাদের মূল নীতি, কি বললাম? মার্ক্সবাদের মূল নীতি বা মূল সূত্রগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা পড়বে, ঠিক আছে? তাহলে সবথেকে ইম্পর্টেন্ট উদারনীতিবাদ 2025 সালের জন্য রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রশ্নের মান 8, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদারনীতিবাদ বলতে কি বোঝায়? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্ন 1 নম্বরের জন্য চুজ করে পড়বে। এই প্রশ্ন যদি কোনো কারণে না আসে তাহলে আরেকটা প্রশ্ন তোমরা দেখে নেবে, মার্ক্সবাদের মূলনীতি বা মূল সূত্রগুলি আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরে আসতে পারে শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্ব, অর্থাৎ মার্ক্সবাদের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্বের পরিচয় দাও। মার্ক্সবাদের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্বের পরিচয় দাও, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল। ঠিক আছে? বা মার্ক্সিয়ান থিওরি, যেটা মার্ক্সবাদের মূল সূত্র, কার্ল মার্ক্সের মার্ক্সবাদের মূল সূত্র পড়বে। মার্ক্সবাদের মূল সূত্র, শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্ব, আর পড়তে হবে উদারনীতিবাদ কাকে বলে বা উদারনীতিবাদ বলতে কি বোঝো? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য। পঞ্চম অধ্যায় থেকে আর পড়বে না, ঠিক আছে? আর গান্ধীজি থেকে পড়তে হবে না। গেল। এর পরের প্রশ্ন আমরা যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ে। কোন অধ্যায়ে পড়বো? ষষ্ঠ অধ্যায়।
ষষ্ঠ অধ্যায়টা দেখে নেই। গান্ধীজি রাষ্ট্র সম্পর্কে ধারণার টিকা। ষষ্ঠ অধ্যায় থেকে বলে নিচ্ছি, এগুলো পড়বে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, হ্যাঁ, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আর কি পড়তে হবে? নাম্বার 2, ষষ্ঠ অধ্যায় থেকে বলছি। এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো? এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো? এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নাম্বার কি পড়বে? অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3টা প্রশ্ন বললাম। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি, এক কক্ষ বলতে কি বোঝায়? এক কক্ষের পক্ষে বিপক্ষে যুক্তি। দ্বিকক্ষ বলতে কি বোঝায়? দ্বিকক্ষের পক্ষে ও বিপক্ষে যুক্তি। এই 3টা প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে। আমার মনে হয় এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন পড়বে, গ্যারান্টি। খাতায় লিখে নাও। প্রথম অধ্যায় থেকে বলছি ক্ষমতা, জাতীয় স্বার্থ আর বিশ্বায়ন। পঞ্চম অধ্যায় থেকে বলছি উদারনীতিবাদ, মার্ক্সবাদের মূলসূত্র বা শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্ব। ষষ্ঠ অধ্যায় থেকে বললাম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এক কক্ষ আর দ্বিকক্ষ, এগুলো পড়বে ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায় থেকে আরও একটা প্রশ্ন পড়ে নিতে পারো। আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এই 4টা পড়বে ষষ্ঠ অধ্যায় থেকে। এই 4টা থেকে যে কোনো একটা প্রশ্ন 2025 সালে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় পলিটিক্যাল সায়েন্স এক্সাম 2025 এই ষষ্ঠ অধ্যায় থেকে এই 4টা থেকে একটা আসবে, গ্যারান্টি। এবং টেস্টও কমন পড়বে এই 4টে থেকে। এরপরে আমি সপ্তম অধ্যায় বলবো তোমাদের। সপ্তম অধ্যায় থেকে যেটা বলবো পড়ে নেবে তোমরা, তোমাদের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সপ্তম অধ্যায় থেকে বলছি, খাতা বের করে লিখে নাও। এই যে বলে নিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, তোমরা খাতায় লিখে নাও। লিখে নাও খাতায়। হ্যাঁ, বলছি ভারতের যে কোনো অঙ্গরাজ্যের, ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিযুক্ত করেন? মুখ্যমন্ত্রীকে কে নিযুক্ত করেন? মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিযুক্ত করেন? মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, মুখ্যমন্ত্রী। আরেকটা বলছি, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো সপ্তম অধ্যায় থেকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম? রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, রাষ্ট্রপতির ক্ষমতা, পদমর্যাদা বা কার্যাবলী, আর মুখ্যমন্ত্রী কিভাবে নির্বাচিত হয়, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। মুখ্যমন্ত্রী আর রাষ্ট্রপতি দুটোই 2025 সালে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুখ্যমন্ত্রী আর রাষ্ট্রপতি 8 নম্বরের জন্য রাষ্ট্রপতিটা পড়তে হবে আর মুখ্যমন্ত্রী থেকে পড়তে হবে। ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এটা আসবে না, এটা চলে আসছে 2024-এ। যে কোনো রাজ্যপালের ক্ষমতা। ঠিক আছে, এগুলো পড়ে নেবে। আর কি পড়বে লিখে নাও খাতায়।
ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয়, ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয়, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয়, ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয়, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স পরীক্ষায় ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয়, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। ঠিক আছে, পার্লামেন্ট সংসদ সভার এটা আসতে পারে। এরপরে পড়তে হবে রাজ্যের আইনসভার ক্ষমতা ও কার্যাবলী। রাজ্যের আইনসভার ক্ষমতা ও কার্যাবলী। রাজ্যের আইনসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এটা পড়তে হবে। রাজ্যের আইনসভার ক্ষমতা ও কার্যাবলী এগুলো পড়ে নেবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কি পড়তে হবে, রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী। রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। বা এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় লিখে নাও। অর্থ বিল কি ভারতীয় সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। ভারতীয় সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। ভারতীয় সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। ঠিক আছে, এগুলো পড়ে নিবে। এই যে প্রশ্নটা খাতায় লিখে নাও। এখন যেটা বলবো, ভারতের লোকসভা ও রাজ্যের বিধানসভার উত্থাপিত মুলতবি প্রস্তাবের উপর একটি টিকা। ঠিক আছে, ভারতের লোকসভা ও রাজ্যের বিধানসভার উত্থাপিত মুলতবি প্রস্তাবের উপর একটি টিকা, এটা পড়তে হবে। আর কি পড়বে, পশ্চিমবঙ্গের বিধানসভা কিভাবে গঠিত হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা কিভাবে গঠিত হয় এর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পশ্চিমবঙ্গের বিধানসভা কিভাবে গঠিত হয় এর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025 সালের জন্য। মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যের আইনসভার ক্ষমতা কার্যাবলী, অর্থবিল পাশের পদ্ধতি, পশ্চিমবঙ্গের বিধানসভা কিভাবে গঠিত হয় এর ক্ষমতা ও কার্যাবলী, এগুলো পড়তে হবে। ঠিক আছে, এগুলো পড়ে নেবে। রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী, এগুলো পড়ে নিতে হবে। এরপরে কি বলবে, পার্লামেন্ট বললাম, তাহলে কি বললাম, মুখ্যমন্ত্রী, পার্লামেন্ট, রাষ্ট্রপতি, তারপরে রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী, তারপরে রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী, অর্থবিল কি, ভারতীয় সংসদে অর্থবিল পাশের পদ্ধতি, পশ্চিমবঙ্গের বিধানসভা কিভাবে গঠিত হয় এর ক্ষমতা ও কার্যাবলী। পশ্চিমবঙ্গের বিধানসভা কিভাবে গঠিত হয় এর ক্ষমতা ও কার্যাবলী 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরেকটা পড়বে, ভারতীয় পার্লামেন্ট কিভাবে গঠিত হয়, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। 2025-এ আসবে এই প্রশ্নটা। রাজ্যের আইনসভার ক্ষমতা ও কার্যাবলী। ঠিক আছে, রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। আর ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, পদমর্যাদা। মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, পার্লামেন্ট, তিনটার মধ্যে কমন পড়বেই, তাছাড়া এক্সট্রা পড়বে। পার্লামেন্ট তো পড়তেই হবে, পার্লামেন্ট কীভাবে গঠিত হয়, পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী পার্লামেন্টের, তার সঙ্গে পড়তে হবে রাজ্যের আইনসভার ক্ষমতা কার্যাবলী। হ্যাঁ, পড়তে হবে ভারতের লোকসভা ও রাজ্যের বিধানসভার উত্থাপিত মুলতবি প্রস্তাব, পশ্চিমবঙ্গের বিধানসভা কিভাবে গঠিত হয় এর ক্ষমতা ও কার্যাবলী, পড়তে হবে রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী বা রাজ্যসভার গঠন ক্ষমতা কার্যাবলী। অর্থবিল কি, ভারতীয় সংসদে অর্থবিল পাশের পদ্ধতি। এরপরে আমি যে অধ্যায়টা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অষ্টম অধ্যায় থেকে যেগুলো পড়ে নিতে হবে এগুলো পড়বে। এই যে বলছি, অষ্টম অধ্যায় থেকে কি পড়বে, এই যে দেখে নাও। এই যে বলছি, এর পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্ন এইচএস এক্সাম 2025 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা প্রশ্নের মান 8, এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। প্রশ্নটা কমন পড়তে পারে, কমন পড়বে। ঠিক আছে, প্রশ্নটা কি, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
এই প্রশ্নের সঙ্গে অথবা দিয়ে থাকতে পারে ভারতের অধস্তন আদালতের উপর একটি টিকা, ভারতের অধস্তন আদালতের উপর একটি টিকা, অথবা ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা। ক্রেতা সুরক্ষা আদালত, সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত, ক্রেতা সুরক্ষা আদালত। আরেকটা পড়তে হবে তোমাদের, আরেকটা পড়তে হবে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী। তাহলে কী কী বললাম তোমরা মিলিয়ে নাও, যে প্রশ্নগুলো বলছি কী কী বললাম মিলিয়ে নাও। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতের অধস্তন আদালতের উপর একটি টিকা, অথবা ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা, অথবা ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। তাহলে এই অষ্টম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন 3টা বললেই 2টো কমন পাবে, একটা লিখতে হবে, কারণ একটার নিচে অথবা দিয়ে আরেকটা থাকবে। প্রথম প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, ওর সঙ্গে নিচে অধস্তন আদালত আসতে পারে, অথবা ক্রেতা সুরক্ষা আদালত আসতে পারে, অথবা লোক আদালত আসতে পারে। অধস্তন আদালত, ক্রেতা সুরক্ষা আদালত আর লোক আদালত, এই 3টার মধ্যে আসবে একটা, আর সুপ্রিম কোর্ট আসবেই। অর্থাৎ সুপ্রিম কোর্টের সঙ্গে বাকি 3টা পড়তে হবে। সুপ্রিম কোর্ট পরীক্ষায় কমন পাবে, সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। এই সুপ্রিম কোর্টের প্রশ্নের নিচে অথবা দিয়ে হয় ক্রেতা সুরক্ষা আদালত, না হলে লোক আদালত বা অধস্তন আদালত। গ্যারান্টি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পলিটিক্যাল সায়েন্স সাজেশন, রাষ্ট্রবিজ্ঞান সাজেশন আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলের বিকল্প নেই। আমি যে প্রশ্নগুলো বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম হিসাব করা প্রশ্ন, আমি বাড়তি প্রশ্ন বলি না। আমি যেভাবে বলি পরীক্ষার প্রশ্নে সেভাবেই পাবে, অথবা দিয়ে আমি যেভাবে বলি পরীক্ষার প্রশ্নে সেভাবে অথবা দিয়ে পাবে। গ্যারান্টি 100% গ্যারান্টি আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যে সমস্ত ছাত্রছাত্রী 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি আজকের এই ভিডিওতে তোমরা প্রশ্নের মান 8 সাজেশন পাচ্ছ, মানে পেয়ে গেলে এই সাজেশনটা পড়ে নেবে। এই প্রশ্নগুলো খাতায় লিখে নোট করে পড়ো। আশা করি এই প্রশ্নগুলোর থেকেই তোমাদের প্রশ্নের মান 8, পরীক্ষায় 8টা প্রশ্ন থাকবে, 8টাই কমন পাবে। তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে বললাম, প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এগুলো বললাম, কিন্তু তোমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর নবম অধ্যায় এগুলো থেকে কোনো রকম বট কোশ্চেন থাকবে না, ঠিক আছে? দশম অধ্যায় থেকে কোনো বট কোশ্চেন থাকবে না, সবগুলোই বললাম। আমি নবম অধ্যায় পর্যন্ত বলছি। কোনো বইয়ে নবম অধ্যায় পর্যন্ত থাকে, কোনো বইয়ে অষ্টম অধ্যায় পর্যন্ত থাকে, নবম অধ্যায় পর্যন্তই বলা হলো। এগুলো পড়ে নিবে। যে প্রশ্নগুলো 8 নম্বরের প্রশ্ন, 8টা কমন পড়বে, মানে 8টা প্রশ্ন হবে পরীক্ষায়। আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো থেকে যে কোনো 8টা প্রশ্ন কমন পড়বে। তার মধ্যে তোমরা আবার সেই 8টা থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখবে। আজকের ভিডিওটি 40 নম্বরের উপর, তোমাদের আর চিন্তা নেই। এখান থেকে 8টা প্রশ্নই কমন পড়বে, তোমরা যে কোনো 5টি প্রশ্ন উত্তর লিখবে। আমি যা বললাম এর বাইরে কোনো প্রশ্ন হবে না। এই প্রশ্নগুলো থেকেই তোমরা যে কোনো 5টা প্রশ্নের উত্তর লিখতে পারবেই, 100% গ্যারান্টি। যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার এই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, তাদের উদ্দেশ্যে বলছি এই ইউটিউব চ্যানেলে আমার সাজেশন তোমরা পাবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা, সমস্ত বিষয়ের উপর আমি সাজেশন করছি। এই বিষয়গুলো এগুলো তোমরা পাবে, যাতে ভালো রেজাল্ট করো, এটাই আমার উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমার এই বার্তা। আমার এই সাজেশন সংগ্রহ করো, এই সাজেশন ফলো করে পড়ো, সাজেশন খাতায় লিখে পড়ো। যে যেখানে টিউশন পড়ছো, পলিটিক্যাল সায়েন্স যারা স্পেশালি কোনো টিচারের কাছে পড়ছো, আমার এই সাজেশন তোমরা খাতায় লিখে ওনাদেরকে দেখাও, বা স্কুলের যারা রাষ্ট্রবিজ্ঞান স্যার রয়েছে, স্যার ম্যাম রয়েছে, তাদেরকে দেখাও, বলো যে এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলের স্যার টিঙ্কু স্যারের কাছ থেকে আমরা সাজেশন পেয়েছি। এই সাজেশনগুলো কতটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো কি আসার সম্ভাবনা রয়েছে, ওনারা যদি অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই বলবেন যে এই প্রশ্নগুলো 2025 সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তোমরা এগুলো পড়ে নাও, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। হ্যাঁ, বলতে বাধ্য। আমার মনে হয় এখান থেকে একটা প্রশ্ন কাটার বা বলতে পারবে না যে এই প্রশ্নগুলো কমন নয়, এমন কোনো টিচার নেই যে বলে এই প্রশ্নগুলো 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ নয়। কারো বলার ক্ষমতা নেই, সবাই বলবে যে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যিনি এই প্রশ্নগুলো বলেছেন তার অভিজ্ঞতা আছে, স্বীকার করতে হবে, এবং এই প্রশ্নগুলো যে 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সবাইকে মেনে নিতে হবে, সত্যটা মেনে নিতে হবে। ঠিক আছে, সত্যটা মেনে নিতে কোনো কারো আপত্তি নেই, লজ্জার ব্যাপার নেই, কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান সাজেশন এখানে 8 নম্বরের প্রশ্ন কমপ্লিট বলা হলো। 8 নম্বরের প্রশ্ন তোমরা এই কটাই পড়ো, এখান থেকেই পরীক্ষা দিয়ে আসবে। ঠিক আছে, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই প্রশ্নগুলো 100% গ্যারান্টি 40 নম্বরে 40ই কমন পড়বে, 40 নম্বরই কমন পড়বে। ঠিক আছে, 8টাই কমন করবে, তোমরা এখান থেকে যে কোনো 5টি লিখবে। অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রাখছি।